আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। চলে আসলাম হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব সমীকরণের সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্বের সম্পদ চেনা, দায় চেনা এবং মালিকানা সত্ত্ব আসলে কি সেটা আমাদের বোঝা। তো চলো কথা না বলে শিখি। সম্পদ, অ্যাসেট। সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চলতি সম্পদ, আরেকটি হচ্ছে স্থায়ী সম্পদ। এখন আমরা অনেকেই চলতি সম্পদের সঙ্গে স্থায়ী সম্পদটাকে আসলে গুলাই ফেলি, আমরা বুঝি না যে কোনটা চলতি সম্পদ কোনটা স্থায়ী সম্পদ। আমি অতি সহজে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে চলতি সম্পদ হচ্ছে সর্বোচ্চ 1 বছর। 1 বছরের মধ্যে আমরা যে সুবিধাগুলো পাবো সেগুলো হচ্ছে চলতি সম্পদ হিসেবে গণ্য করব, এবং 1 বছর অধিক সময় ধরে যে সম্পদগুলো সুবিধা আমরা পেয়ে থাকি সেটা আমাদের স্থায়ী সম্পদ। মজার বিষয় হলো স্থায়ী সম্পদের আরেক নাম কিন্তু অচল সম্পদ, যেটা অনেক শিক্ষার্থী জানে না। সো চলতি সম্পদ কোনগুলো আমাদের চেনা জরুরি। প্রথমে নগদ টাকা, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড, যেটা চলতি সম্পদ হিসেবে আমরা জানি। দ্বিতীয়ত ব্যাংক জমাতিরিক্ত টাকা, অর্থাৎ ব্যাংকে জমাকৃত টাকা, অর্থাৎ ক্যাশ ইন ব্যাংক, ব্যাংকে জমাকৃত, আমরা যে কোনো সময় ব্যাংক থেকে সেটা উইথড্র করতে পারি, সেটা আমাদের চলতি সম্পদ। দেনাদার, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হচ্ছে চলতি সম্পদ। মজুত পণ্য বা ইনভেন্টরি, এটা চলতি সম্পদ। আগাম প্রদান, অর্থাৎ যদি কোনো কিছু আমরা অ্যাডভান্স করে থাকি, পেমেন্ট করে থাকি, সেটাও কিন্তু আমাদের কি এই চলতি সম্পদ। এবং খোলা বিল বা বিল রিসিভেবল, এটাও আমাদের চলতি সম্পদ। মাধ্যমিকের স্টুডেন্টদের এই হিসাব সমীকরণের এই সম্পদগুলো, চলতি সম্পদগুলো জানলেই কিন্তু এনাফ। হ্যাঁ, তারপরেও তোমরা এর বেশিও জানতে পারো। আসো, স্থায়ী সম্পদ বা অচল সম্পদ কোনগুলো? জমি বা ল্যান্ড, আসবাবপত্র বা ফার্নিচার, যানবাহন বা ভেহিকলস, যন্ত্রপাতি বা মেশিনারি, অফিস সরঞ্জাম বা অফিস ইকুইপমেন্ট, এগুলো কিন্তু আমাদের স্থায়ী সম্পদ, হ্যাঁ, বা অচল সম্পদ। এগুলো কিন্তু আমাদের 1 বছরের অধিক সময় ধরে আমরা এগুলো সুবিধা পেয়ে থাকি, যার কারণে এগুলো কিন্তু স্থায়ী সম্পদ। এবার আসো লাইবিলিটিস বা দায়। এই দায় বা লাইবিলিটিস এটাকে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। স্বল্পমেয়াদী দায় কোনগুলো দেখি। প্রথমে আসছে পাওনাদার, অ্যাকাউন্ট পেয়েবল, পাওনাদার। প্রদেয় হিসাব, সমস্ত প্রকার প্রদেয় হিসাব যেটা আমার দিতে হবে, বাকি আছে আর কি, বকে আর কি, সেটা দিতে হবে। প্রদেয় নোট, প্রদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, সমস্ত প্রকার বকেয়া ব্যয়। তোমাদের জ্ঞাতার্থে এখানে আমি লিখে দিয়েছি এই যে সমস্ত প্রকার বকেয়া ব্যয়, যেটা আমাদের কি হয়ে যাবে, দায় হিসেবে চিহ্নিত হবে কিন্তু। হ্যাঁ, স্বল্পমেয়াদী দায়ের মধ্যে পড়বে, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া ঋণের সুদ ইত্যাদি। এরপরে অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয়, অগ্রিম আয়, প্রদেয় কমিশন, প্রদেয় বেতন, প্রদেয় ভাড়া, প্রদেয় সুদ, প্রদেয় বিমা, প্রদেয় উপযোগ খরচ। তার মানে সমস্ত প্রকার প্রদেয় যেগুলো আমাদের দিতে হবে, আমরা এখনও পরিশোধ করিনি, সেগুলো আমাদের কি দায় হিসেবে পরিগণিত হবে, যে আমাদের দিতে হবে, আমরা কিন্তু এখনও দিইনি, যেগুলো আমাদের দিতে হবে, বকে আছে বা বাকি আছে। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমাদের আসছে দীর্ঘমেয়াদী ঋণ। আমরা নবম দশম শ্রেণীতে দীর্ঘমেয়াদী দায় হিসেবে সাধারণত দীর্ঘমেয়াদী ঋণকেই বুঝে থাকি। হ্যাঁ, তারপরে বন্ধকি ঋণ, বন্ড দায়, পেনশন দায়, অন্যান্য দীর্ঘমেয়াদী সমস্ত দায়গুলো আমাদের কি আসবে, এই দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার আসো মালিকানা সত্ত্ব। আমি আগেই বলেছি মালিকানা সত্ত্ব মানে মালিকের যে প্রাপ্ত অধিকার, সেটা কি, এটাকে ভাঙলে, মালিকানা সত্ত্বকে আমরা ভাঙলে কি পাই, মূলধন। মূলধন থেকে সমস্ত প্রকার লাভ আমরা কি করি, যোগ করি বা আয় যোগ করি। হ্যাঁ, লাভের সাথে এখানে তোমরা আয় দিতে পারো, আয়, সমস্ত প্রকার আয় আমরা যোগ করি। এরপর খরচ বা ব্যয়, এটা আমরা বাদ দিই, এবং উত্তোলন কি করি, বাদ দিই। দিয়ে যেটা থাকে, এই যে অ্যামাউন্ট, যে ফিগার থাকবে, এটা আমার কি, এটা আমার হচ্ছে মালিকানা সত্ত্ব।
এখন অনেক শিক্ষার্থী এই সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এটা নিয়ে অনেক কনফিউশনে থাকে যে আসলে আমি তো সম্পদ চিনি না, আমি দায় চিনি না, আমি মালিকানা সত্ত্ব কী সেটা তো আমি বুঝি না। তাদের জ্ঞাতার্থে বলছি যে এই লেনদেন অধ্যায়ের সবথেকে ইম্পর্ট্যান্ট টপিকস কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ হিসাব সমীকরণটাকে বোঝা। আমরা যদি এই হিসাব সমীকরণটাকে না বুঝি তাহলে কিন্তু পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু আমরা কমপ্লিটলি বুঝতে পারবো না। আমাদেরকে একদম ক্লিয়ারলি সম্পদ চিনতে হবে, আমাদেরকে দায় চিনতে হবে, আমাদেরকে কিন্তু মালিকানা সত্ত্ব কী সেটা বুঝতে হবে। আমরা যদি সম্পদ, দায় এবং এগুলো না বুঝে যদি পরবর্তীতে যাই তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে অনেক প্রবলেম ফেস করতে হবে। তাই আমি বলবো যে এই হিসাব সমীকরণ এটাকে অনেক সুন্দরভাবে তোমাদেরকে বুঝতে হবে এবং আশা করি এইগুলো যদি তোমরা একটু যদি চর্চা করো বা চেনো তাহলে পরবর্তীতে অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এসডি ক্যানভাস তোমাদের জন্য হিসাব সমীকরণকে এরকম সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এই ক্লাসের মাধ্যমে তোমরা সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব সম্পর্কে বিস্তৃতভাবে জানতে পারলে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই হিসাব সমীকরণের এই সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব নিয়ে। অতএব যদি ক্লাস ভালো লেগে থাকে, এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কারণ এই জাতীয় ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, এসডি ক্যানভাসের সঙ্গে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।